আমার চাচাতো বোন বাড়ির পাশে জঙ্গলে ফাঁসটা নিয়ে সুইসাইড করছিল। এখন দেখা যায় প্রায় সময় তাড়াতাড়ি ঘোরাফেরা করে। আমি জানি এই গল্পটা বলার পর অনেকেই আমাকে মানসিক রোগী ভাববে। কেউ বলবে টেনশন, হ্যালুসিনেশন বা কল্পনা। কিন্তু আমি সত্যি চাইতাম ওগুলোই হোক, কারণ যে অনুভূতিটা এখন আমার বুকের মধ্যে জমাট বেঁধে আছে সেটা কোনো কল্পনার চেয়েও ভয়ঙ্কর। আমি লোপা, ঢাকায় পড়াশুনো করি, কিন্তু গত 3 মাস ধরে গ্রামের বাড়িতে আছি। আমার ছোট্ট গ্রামটা সুন্দর, শান্ত, আর একই সঙ্গে এমন এক ইয়ারি নিস্তব্ধতা আছে যেটা রাত বাড়লে অস্বস্তিকর হয়ে ওঠে। বাড়ির পাশে ঘন ঝোপঝাড়ে ভর্তি একটা ছোট জঙ্গল, গ্রাম্যদের ভাষায় ফাঁসুর বাগান। নামটাও অদ্ভুত। ওরা বলে নাকি বহু পুরনো দিনে কেউ এখানে গলায় ফাঁস দিয়ে মরেছিল, তাই নামটা এমন। আমি এসব গল্প বিশ্বাস করতাম না, কখনো করিওনি। কিন্তু সব কিছু বদলে গেল আমার চাচাতো বোন নাহিদার মৃত্যুর পর। নাহিদা আমার থেকে মাত্র 1 বছরের ছোট, হাসি খুশি, প্রাণবন্ত মেয়ে। ওর চোখ ছিল সবসময় উজ্জ্বল, আর হাসিটা এমন ছিল যেন কোনো অন্ধকার ঘর হঠাৎ আলো পেয়ে গেল। আমরা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি। ও আমার বোনের থেকেও বেশি, একটা ছায়ার মতো ছিল। কিন্তু গত শীতে ঠিক আমাদের বাড়ির পাশে সেই জঙ্গলেই নাহিদাকে পাওয়া গেল ফাঁস লাগানো অবস্থায়। আমরা কেউই বুঝতে পারিনি কেন এমনটা করল, কেন এমনটা করল। না কোনো চিঠি, না কোনো ইঙ্গিত, কিছুই ছিল না। অদ্ভুত ব্যাপার হলো, গ্রামের মানুষজন বলল নাহিদার লাশ পাওয়ার আগের রাতেই জঙ্গলের ভেতর কারো কান্না শুনেছিল তারা। কেউ কেউ বলল নাহিদা একা যায়নি সেখানে, যেন কেউ তাকে ডাকছিল। অবশ্য এসব কুসংস্কার আমি বিশ্বাস করিনি, করতেও চাইনি। কিন্তু তার মৃত্যুর 3 মাস পর, যেদিন রাতে প্রথম ওকে দেখি, সেদিন থেকে আমার সব বিশ্বাস ভেঙে যায়। প্রথম অদ্ভুত রাত তখন প্রায় 12টা, শনিবার। আমাদের গ্রামের মানুষজন এ সময় ঘুমে ঢুলে থাকে। আমি বারান্দায় বসে গরম চা খাচ্ছিলাম। মাথায় তখন শুধু নাহিদার স্মৃতি আর তার অসমাপ্ত কথাগুলো। মৃত্যুর আগের সপ্তাহে ও আমাকে ফোন করেছিল, বারবার বলছিল, রূপা তুই আমার কথা বুঝবি, কেউ আমাকে দেখছে, আমি রাতে ঘুমাইতে পারি না। আমি ভেবেছিলাম স্ট্রেস, হয়তো পড়াশুনো, হয়তো প্রেম ঘটিত কিছু। কিন্তু এখন ভাবলে গায়ে কাঁটা দেয়। ওর কণ্ঠে ছিল জরুরিতা, একটা পরিষ্কার ভয়। ওই রাতেই বারান্দা থেকে হঠাৎ জঙ্গলের দিকে তাকাতেই আমার গলা শুকিয়ে গেল। জঙ্গলটা সাধারণত অন্ধকারে ডুবে থাকে, শুধু চাঁদের আলো এক কোণে পড়ে। কিন্তু সেদিন চাঁদের আলো ছিল অস্বাভাবিক উজ্জ্বল, যেন কুয়াশার ওপর নরম রূপালী পর্দা ঝুলছে। আর সেই পর্দার ভিতর আমি একটা সাদা কিছু নড়াচড়া করতে দেখলাম। মনে হলো কেউ যেন দাঁড়িয়ে আছে গাছের সেই পুরনো অংশটার পাশে, যেখানে নাহিদার দেহটা পাওয়া গিয়েছিল। আমি চোখ কুঁচকে ভালো করে দেখার চেষ্টা করলাম। সাদা শাড়ি। আমি থমকে গেলাম, কণ্ঠ শুকিয়ে গেল, হাতের কাপটা শক্ত হয়ে গেল আমার মুঠোর মধ্যে। না না, এটা ছায়া হবে, মানুষ নয়। মানুষ হলে এমন স্থির দাঁড়িয়ে থাকে, এমন ভঙ্গিতে? ঠিক 3 সেকেন্ড, তারপর সেই সাদা অবয়বটা ধীরে ধীরে ডান দিকে সরে গেল, গাছের আড়ালে। আমি উঠে দাঁড়ালাম, সারা শরীর ঝিঁঝি ধরে গেল, কিন্তু চোখ ফেরাতে পারছিলাম না। মনে হচ্ছিল কেউ যেন আমাকে দেখছে। ঘন জঙ্গলের দিক থেকে সেই অনুভূতি আসছিল, ঠান্ডা কামড়ানো শীতের মতো। মা পিছন থেকে ডাকছিল, রূপা ভেতরে যা, রাত বেশি। আমি ভয়ে চমকে ঘড়ির দিকে তাকালাম, 12টা 15। মঙ্গলবার আর শনিবার রাতে নাকি অদ্ভুত কান্না শুনে গ্রামের মানুষ। আমার দৃষ্টি অনিচ্ছাকৃতভাবে আবার জঙ্গলে চলে গেল। কিন্তু এবার কিছুই নেই। ঠিক সেই সময়
ঝোপের ভেতর থেকে একটা শব্দ হলো, টুক করে ডাল ভাঙার। তারপর আবার যেন কারোর পায়ের শব্দ। আমি আর থাকতে পারলাম না, দৌড়ে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। সেই ভোরের দৃশ্যের পর থেকে আমার ভেতর খানিকটা অবশ ভাব চলে আসছিল। মনে হচ্ছিল আমি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। কিন্তু যতই নিজেকে বোঝানোর চেষ্টা করি, সবটাই কাকতাল, মানসিক চাপ। মনে হচ্ছিল সত্যিটা জানালা দিয়ে ঠেলে ঢুকে যাচ্ছে। নাহিদা সত্যিই কি ফিরেছে? তারপরের দিনগুলো আরও অদ্ভুত হয়ে উঠল। সেই সকালে গাছের ডালের দাগ দেখে চাচা চাচি পুরনো গল্প জুড়ে দিলেন। নাহিদের মৃত্যুর পর মাঝে মাঝে রাতের দিকে ডালের নড়াচড়া কেউ কেউ দেখে, কিন্তু বাতাস না থাকা সত্ত্বেও ডাল দুললে সেটা কি স্বাভাবিক? আমি ভেতরে ভেতরেই শিউরে উঠলাম। আরেকটা বিষয় আমাকে ভিতর পর্যন্ত কাঁপিয়ে দিল। নাহিদার মৃত্যুর আগে ও যেভাবে বলেছিল কেউ আমাকে দেখছে, সেই একই অনুভূতিটা আমি এখন প্রতিটি রাতে পাচ্ছিলাম। সেই রাতেই আবার একই দৃশ্য। মঙ্গলবার ছিল। গ্রামে সবাই বলে মঙ্গলবার রাতে না বেরোনোই ভালো। এটা পুরনো কুসংস্কার মনে হতো, এখন আর তা মনে হয় না। রাত তখন 12টার কিছু পরে। চাঁদের আলো পুরো আঙিনায় ছড়িয়ে পড়েছে। সেই আলোয় জঙ্গলটা মনে হচ্ছিল অন্য কোনো পৃথিবী, নির্জন, ঠান্ডা আর রহস্যময়। আমি ঘরের জানালায় দাঁড়িয়ে বাইরে তাকাচ্ছিলাম। মনে হচ্ছিল কিছু একটা আমাকে দেখছে। অদ্ভুত মৃদু বাতাসের আওয়াজে কাঁপছিল আশেপাশের পাতাগুলো। একসময় সব শব্দ যেন একসঙ্গে থেমে গেল। হঠাৎই আকাশ যেন নিঃশ্বাস আটকে ফেলল, পৃথিবী যেন অচল হয়ে গেল। এরপর জঙ্গলের মাঝে যে বড় জাম গাছটা আছে, সেখানকার ছায়া ধীরে ধীরে গাঢ় হতে লাগল। আমি আতঙ্কে তাকিয়ে রইলাম। হঠাৎ কোনো এক মুহূর্তে সেই ছায়ার ভেতর থেকে সাদা কাপড়ের মতো কিছু বেরিয়ে এলো, খুব ধীরে, অস্বাভাবিক থমকে থাকা গতিতে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। অবশেষে সেই সাদা ছায়াটা পরিষ্কার হইল। একটা মেয়ে, চুল কাঁধের নিচে নেমে আছে, মুখে কোনো অভিব্যক্তি নেই। আর তার চোখ, সে যেন অন্ধকারের গভীর থেকে সরাসরি আমার দিকে তাকিয়ে আছে। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। হঠাৎ তার ডান হাতটা উঠল। দূর থেকে মনে হলো সে আমাকে ইশারা করছে, ডাকছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি আঁতকে উঠে পর্দা টেনে দিলাম। কিন্তু পর্দার ওপাশে দাঁড়িয়ে থেকেও আমি অনুভব করছিলাম সেই দৃষ্টিটা, যেন কেউ নিঃশব্দে আমার জানালার সামনে এসে দাঁড়িয়ে আছে। এক মুহূর্ত পরে টক টক, ঠিক আগের মতো আবার জানালায় টোকা। আমি চিৎকার করে উঠলাম, কে? কোনো উত্তর নেই, কোনো শব্দ নেই, শুধু নিঃশব্দতা। তারপর ঠিক যেন কারোর ঠান্ডা নিঃশ্বাস জানালায় লেগে গেল। কাঁচে হালকা কুয়াশার ধোঁয়া জমল। আমি আর এক সেকেন্ডও সেই ঘরে থাকতে পারলাম না। দরজা খুলে দৌড়ে মায়ের ঘরে ঢুকে পড়লাম। মা জেগে উঠলেন অবাক হয়ে। কি হয়েছে রূপা? আমি কথা বলতে পারছিলাম না, শরীর কাঁপছিল। মা আমাকে জড়িয়ে ধরে বললেন, কিছু হয়নি মা, দুঃস্বপ্ন দেখেছিস। কিন্তু আমি জানতাম এটা দুঃস্বপ্ন না।